সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আবারও আমার নতুন ভিডিওতে নতুন একজন অতিথির সঙ্গে আমরা স্বাগত জানাচ্ছি টি নিউজ বাংলার পর্দায়। আজকে আমরা লোকসভা নির্বাচন প্রাক্কালে যে সমস্ত ঘটনাবলীগুলো ঘটছে দক্ষিণ মালদা লোকসভা তথা আমাদের পশ্চিম বাংলায়, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কিছু কথোপকথন করব। মুর্শিদাবাদ জেলা মহিলা কংগ্রেসের অন্যতম বহুচর্চিত মুখ আয়েশা জুলেখা মহাশয়ের সঙ্গে তিনাকে আমার টি নিউজ বাংলার পর্দায় স্বাগত জানাই। অনেক অনেক ধন্যবাদ টি নিউজকে। আমি দিদি আপনার কাছে জানতে চাইব যে দক্ষিণ মালদা লোকসভা নির্বাচনে যে শামশেরগঞ্জ ব্লকে যে সমস্ত কর্মীরা রয়েছেন এবং নেতারা রয়েছেন, তিনারা কতটা তৈরি রয়েছেন ভোট করার জন্য? যে আমাদের শামশেরগঞ্জে কর্মীরা যে পরিমাণে খাটছে, যে পরিমাণে পরিশ্রম করছে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে গিয়ে ভোট প্রচার করার জন্য, তো কর্মীও যেমন রেডি ভোট দেওয়ার জন্য, ক্যান্ডিডেট ভোট দেওয়ার জন্য কর্মচারীরা প্রচুরভাবে রেডি আছে। আরও আমরা জানতে চাইব যে দক্ষিণ মালদা লোকসভা এবং অন্যদিকে জঙ্গিপুর লোকসভায় আসি। জঙ্গিপুর লোকসভায় খলিলুর রহমান একজন শিল্পপতি মানুষ এবং তিনি এর আগে সাংসদ ছিলেন, বর্তমানে ঝোড়ো প্রচার দিচ্ছেন। অন্যদিকে নতুন প্রার্থী কংগ্রেসের বকুল, কিভাবে দেখছেন লড়াইটাকে জঙ্গিপুর লোকসভায়? উনি সংসদ থাকা অবস্থায় যে কিছুই কাজ করেনি, উনি যে প্রচারে যাওয়ার আগেই ওনাকে গো ব্যাক স্লোগান দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে, প্রচার করতে দিচ্ছে না। এইখান থেকেই বোঝা যায় যে জনগণ ওনার কাজের প্রতি কতটা ক্ষিপ্ত হয়ে আছে। দ্বিতীয়বার চাই না এরকম সংসদকে কাজ না করে বসে থাকবে। তো আমাদের যে ক্যান্ডিডেট আছেন মিল্টন রশিদ বা বকুল্লা, মনে হয় উনি অনেক ভোটেই জয়ী হবেন। আমরা আরও জানতে চাইব যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং অন্যদিকে ইউসুফ পাঠান, আর একদিকে রয়েছে বিজেপি, কিভাবে দেখছেন এই লড়াইটাকে? আমাদের অধীর রঞ্জন চৌধুরীদার উপরে তো কোনো কথাই হবে না। উনি যেভাবে উনি যেভাবে আমাদের ওনার লোকসভাটা যে পরিমাণে উন্নত করে রেখেছেন, আপনিও বলতে পারেন যে মুর্শিদাবাদে বহরমপুরের থেকে উন্নত জায়গা খুব কম। আর এর পিছনে যদি কারো হাত থাকে সেটা একমাত্র অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরের মানুষরা জানে যে দাদা কত কাজ করেছে এবং কি আরো ভবিষ্যতে করবেন। মনে হয় এরপরে ভোট অন্য কোথাও যাবে না কংগ্রেস ছাড়া। তো দাদার তো জয় নিশ্চিত। দিদি যত বাইরে থেকে প্রার্থী নিয়ে আসুক, যত ইউসুফ পাঠান নিয়ে আসুক বা ইউসুফ পাঠানের থেকেও বড় বড় ক্রিকেটার নিয়ে আসুক, খেলতে পারবে না, খেলবে কিন্তু মাঠের ছেড়ে একা অধীর রঞ্জন চৌধুরী। আমরা গ্রাউন্ডের লেভেল থেকে যে প্রশ্নগুলো আমাদের কাছে যেটা উঠে আসছে যে অধীর রঞ্জন চৌধুরী শুধুমাত্র সংখ্যালঘু ভোটের বলেই কিন্তু জিতে আসছেন। না, হিন্দু ভোট তো সংখ্যালঘু ভোটের মধ্যে পড়ে না। আর বহরমপুরে মোটামুটি 70% হিন্দু আছে, 30% মুসলিম আছে, যেখানে বোঝা যায় যে এই যেটা ছড়ানো আছে সংখ্যালঘু ভোটের জন্য জিতছে, এটা পুরোপুরি একটা মন গড়া কথা। বহরমপুরে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে যদি জিজ্ঞাসা করে আপনি কাকে ভোট দেবেন, দাদার নাম ছাড়া কারোর মুখে আসবে। কিন্তু অন্যদিকে যদি দেখা যায় তাহলে মমতা ব্যানার্জি যে সমস্ত উন্নয়ন, একদিকে মমতা ব্যানার্জি বলছেন, অন্যদিকে অভিষেক ব্যানার্জি বলছেন, দুজনেই তো বলছেন যে এবারে বহরমপুরে কিন্তু অধীর চৌধুরী হারছে। উন্নয়ন চাকরি চুরি, লক্ষ্মী ভান্ডার, যেটা উনি চাইলে প্রথম থেকে 1000 টাকা দিতে পারতো, কিন্তু বাবুলকে 500 টাকা দিয়েছিল ঠিক ভোটের আগে, ভোট নেওয়ার জন্য, মেয়েদের ভোট নেওয়ার জন্য। উনি যে কার্ডটা খেললো সেটা হচ্ছে লক্ষ্মী ভান্ডারটা 1000 টাকা করলো ঠিক 1 মাস আগে। উনি চাইলে প্রথম থেকে করতে পারতেন। আমাদের কর্ণাটকে কংগ্রেস সরকার আছে, সেখানে কি হচ্ছে, লক্ষ্মী ভান্ডার কবে থেকে চলছে, মহালক্ষ্মী ভান্ডার। এবং যদি কংগ্রেস সরকার আসে তাহলে এই যে উনি মাসে 1000 বা যেটা বছরে 12,000 হচ্ছে, সেটা 1 লক্ষ টাকা করা হবে। তো পুরোপুরি উনি যেই সব চক্রান্তগুলো করে আসছে উন্নতির নাম হয়ে, স্কুলে তো সরকারি স্কুলে পড়াশোনার নামে কিচ্ছু হয় না। এতগুলো চাকরি গেল একসাথে, 25,000, যে প্যানেলটা পুরো বাদ গেল। এর মধ্যে কিছু যোগ্য প্রার্থী ছিল যারা নিজের যোগ্য চাকরিটা পেয়েছিল, আর সেখানে আজকে তাদের যোগ্য পাওয়ার সত্ত্বেও কিছু অযোগ্যের জন্য, কিছু টাকা দিয়ে চাকরি নেওয়ার জন্য তাদের চাকরিগুলোও যাচ্ছে। তো দেশে যেভাবে দুর্নীতি শুরু হয়েছে, ওনার উন্নতি কিছু চোখে পড়ে না, শুধু দুর্নীতি দেখা যায়। আমরা সরাসরি আবার ফিরে চলে আসবো দক্ষিণ মালদা লোকসভায়। গতকালকে টি নিউজ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে কংগ্রেস প্রার্থী
ঈশা খান চৌধুরী তারাপুর হসপিটাল নিয়ে কথা বলেছেন এবং গঙ্গা ভাঙন নিয়ে কথা বলেছেন, এছাড়া পানীয় জল সমস্যার সমাধান করবেন। কিন্তু বিরোধীদের যেটা প্রশ্ন যে বিদায়ী যে সাংসদ ডালুবাবু ছিলেন তিনি তো 3 বারে ছিলেন, কিন্তু তিনি কোনো কাজই করেননি, শুধু ডুমুরের ফুলের মতোই ছিলেন, আসছেন আর গেছেন। তারাপুরের হালটা প্রথমে কিন্তু ডালুবাবুই ধরেছিলেন, যেই বলুক ধরেছে না ধরেছে, কিন্তু সব শেষে আমরা কিন্তু পশ্চিমবঙ্গে থাকি, আমাদের ওটা রাজ্য সরকার আছে, রাজ্য সরকারের হাতে সমস্ত কিছু, যে কাকে কাজ করতে দেবে কাকে কাজ করতে দেবে না। তো উনি কাজ শুরু করার পরেও রাজ্য সরকারদের কাজটা বন্ধ করানো হয়েছে এবং কিছু কিছু আমাদের তৃণমূল মানে গ্রাসরুট দলের যেইগুলো আছে, সংসদ বলুন এমএলএ বলুন, মানে তারা চেয়েছিল যে কাজটা বন্ধ হয়ে যাক বলে বন্ধ হয়ে গেছে। আর তাছাড়া গঙ্গা ভাঙন নিয়ে উনি কেন্দ্রে প্রচুরবার চিঠি করেছেন, উনি প্রচুরবার কথা বলেছেন, উনি প্রচুরবার কেন্দ্র থেকে টাকাও এসেছে এমনটাও জানা গিয়েছে। অধীরতা নিজে প্রমাণ দিয়েছিলেন ফোন করে শেষ মন্ত্রীর সঙ্গে কথা বলে যে কেন্দ্র থেকে টাকা এসেছে কিন্তু রাজ্য থেকে টাকাটা দেওয়া হয়নি। কিন্তু যে সমস্ত কর্মী ক্যাডাররা অভিযোগ বারবার নিয়ে আসছেন এই সমস্ত বিষয়বস্তু নিয়ে, তো কর্মী ক্যাডারদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন, কর্মীরা কিছু অন্ধভক্ত আছে যাদেরকে টাকা দিয়ে এগুলো বলানো হয়, তাছাড়া কিছুই না। কেউ দেখুন, আপনি অন্ধ না আমি অন্ধ না, আমি যদি দেখতে পেয়ে অন্ধ সেজে থাকি সেটা আমার ফল্ট। তো এই কর্মীদেরকে বলবো যে সত্যর পথে আসুন, মিথ্যার পথে থেকে কোনো লাভ হবে না। আমরা এবারে জানতে চাইবো যে আমরা দেখলাম যে গতকালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু মালদায় এসেছিলেন এবং তিনি শ্রীরূপা মিত্র চৌধুরীর হয়ে ভোট প্রচারে এসে তিনি একটা কথা বললেন যে তিনি যদি পুনর্জন্ম হয় তাহলে তিনি বাংলাতেই ছেলে হিসাবে জন্মগ্রহণ করতে চাইছেন। এই ব্যাপারটা কিভাবে দেখছেন? কিছুদিন আগে উনি বলেছিল ওনাকে নাকি কেউ পাঠিয়েছে, ভগবান মানে কোনো দূত হিসেবে পাঠিয়েছেন। তো আমরা কিছুদিনের মধ্যে যে মমতা দিদি মানে মাননীয়াকে দেখি ভুলভাল বকতে, এখন উনি ভয়ের জন্য এখন উনিও ভুলভাল বকছে। পুনর্জন্ম এটা জানি না কতজন বিশ্বাস করে, কিন্তু কিছু এডুকেটেড মানুষ তো কোনোদিনই পুনর্জন্ম নিয়ে বিশ্বাস করবে না। আর পুনর্জন্ম হলেও যে উনি যে ইলেকশনই করবেন, উনি যে পলিটিক্সই করবেন তার তো কোনো মানে হয় না। তো উনি যখন ভুলভাল বকছে তো ভুলভাল বকুক, মানুষ একটা যদি বাইরে থেকে একটা নতুন কোনো পোকামাকড় নিয়ে আসা যায় যে মানুষ ভিড় করে দেখতে যায়, এটাই হয়েছে। লোকসভায় এবারে বিজেপি আর একদিকে ইন্ডিয়া জোট, বিজেপি কত আসন পেতে পারে এবং কেন্দ্র সরকার কি হাওয়া বদল হতে পারে? দেখুন, আমি আমাদের স্টেটের কথা বাদ দিয়ে বাইরের স্টেটের কথা বলছি। যে পরিমাণে ঝড় উঠেছে এখন রাহুল গান্ধীজির বা ইন্ডিয়ায় জোট, মানুষ 2014-র আগে যেমন একটা শান্তি ছিল না, দ্রব্য যেমন আমরা ইনকাম করতাম তেমন হারে আমাদের খরচ হতো। এখন আমাদের ইনকামটা কম, খরচাটা বেশি, সমস্ত কিছু। প্রিয়াঙ্কা গান্ধী একটা কথা বলেছিল যে পেট্রোলের দাম 70 টাকা হতে 70 বছর সময় লেগেছিল, আর ওই 70 থেকে 100 টাকা করতে মাত্র 10 বছরও টাইম লাগেনি। তো কি হারে দুর্নীতি শুরু হয়েছে সেটা বোঝা যায়। রাহুল গান্ধী আর একদিকে প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল গান্ধী আমেঠিতে স্মৃতি ইরানির কাছ থেকে হেরে তিনি ওয়াইনাডে চলে গেছেন। এবারে বহু চর্চিত বিষয়বস্তু যে আমেঠি থেকে কি রাহুল গান্ধী লড়াই করবেন না ভয় পেয়ে গেছেন রাহুল গান্ধী? দেখুন, সেটা তো ওনাদের ব্যাপার, পুরোপুরি কোথা থেকে লড়াই করবেন না করবেন, কিন্তু ভয় যে রাহুল গান্ধীজি পায় না সেটা আমরা প্রচারে প্রচুর পরিমাণে প্রমাণ পেয়েছি। সামনে বিজেপি আসছিল, বিজেপি থেকে রাহুল গান্ধীকে জয় শ্রীরাম স্লোগান শুরু করেছিল, উনি নিচে নেমে যেভাবে বুকে ধরেছিল, যেভাবে ভালোবাসার মাধ্যমে মানুষের কাছে টেনে নিয়েছে, এর মধ্যে থেকে বোঝা যায় যে রাহুল গান্ধীজি ভয় করেন না, উনি ভালোবাসতে জানেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন টি নিউজ বাংলার পর্দায় মুর্শিদাবাদ জেলা মহিলা কংগ্রেস নেত্রী আয়েশা জুলেখা মহাশয়। তিনাকে আমার টি নিউজ বাংলা থেকে অশেষ ধন্যবাদ জানাই। আপনারা আরও এই সমস্ত বিষয়বস্তু এবং বর্তমানে যে রাজনৈতিক লোকসভার যে সমস্ত ঘটনাবলীগুলো রয়েছে সেই সমস্ত বিষয়বস্তু দেখতে সকলেই আপনারা চোখ রাখুন টি নিউজ বাংলার পর্দায়। এখনকার মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো খবরের সঙ্গে। ধন্যবাদ।